আমাদের আজকের যে লেকচার মোটামুটি আমরা 3টা লেকচার শেষ করেছি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে, আমি আরেকটু চ্যাট বক্স দেখি, ঠিক আছে, ওকে। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যখন কথা বলবো, প্রথমেই আমরা জানতে চাই যে আচ্ছা আগে দেখে নিই যে গত সপ্তাহে বা গত লেকচারে আমরা কি দেখেছিলাম, কি পড়েছিলাম। আমরা আমাদের যে টপিক ছিল গত লেকচারে সফটওয়্যার নিয়ে আমরা পড়েছিলাম, যে সফটওয়্যার কি, সফটওয়্যার কিভাবে ক্রিয়েট হয়েছে, তারপর হচ্ছে সফটওয়্যারের ক্লাস কি কি, তারপরে কিভাবে ইস্যুস হয়, sphere of issues. Then we talked about the classes of software based on the ownership. Then we talked about the system software, operating software, then user interfaces and all. আজকের যে লেকচার হবে সেই লেকচারটাতে প্রথমেই আমরা ডেটা নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডেটার ইনফরমেশন সিস্টেমের বিভিন্ন স্টেজে ডেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো, ডেটা বেস নিয়ে কথা বলবো, এরপর আমরা কথা বলবো ওকে আমি অ্যাডমিট করে নিচ্ছি আবার সবাইকে। তারপর কথা বলবো আমরা কম্পোনেন্টস অফ ডেটাবেস, ডেটাবেস এনভায়রনমেন্ট, দেন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে হচ্ছে আমরা ডেটাবেস লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, রিলেশনাল ডেটাবেসেস, মানে এক ধরনের ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস। তারপর হচ্ছে এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। মাইক্রোসফট অ্যাক্সেস যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে ডেটাবেস কিভাবে কাজ করে সেটা দেখাবো। তারপর হচ্ছে ডেটাবেস কোয়েরি, ডেটাবেসের একটা অন্যতম একটা পার্ট হচ্ছে কোয়েরি করা, ডেটা খুঁজে নেওয়া ডেটার বেস থেকে। সো সেটা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে কোয়েরি শুধু মানে এই যে খুঁজে নেওয়ার বিষয়টা, এটা একটা ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে। সো কোয়েরি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, SQL নিয়ে কথা বলবো এবং SQL Commands নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে ডেটাবেস ইউজার্স, তারপর হচ্ছে drawbacks of file based data storage system, and then purposes of DBMS. সো প্রথমেই আমরা দেখতে চাই যে ডেটা কাকে বলে। ডেটা আমরা এর আগে বিভিন্ন ক্লাসে বা আমিও বোধহয় সম্ভবত ডেটা নিয়ে অনেক কথা বলেছি। আবার যদি একটু ডেটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইন সিম্পল ওয়ার্ডস ডেটা ক্যান বি ফ্যাক্টস। সোজা হিসাব হচ্ছে কোনো একটা বিষয় সম্বন্ধে ফ্যাক্ট গুলো related to any objects in consideration. So data দুটো এলিমেন্টস আছে, একটা হচ্ছে এন্টিটি আর একটা হচ্ছে attribute. So a thing of significance about which information needs to be known is called the entity. আর হচ্ছে ডেটার মানে হচ্ছে যাকে নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে এন্টিটি, আর অ্যাট্রিবিউট হচ্ছে আমি যার ব্যাপারে যা নিয়ে কথা বলছি সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট ডেটা। তাহলে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ডিটেইলস অ্যাবাউট দ্য স্টুডেন্টস ইন ESDM এর যে স্টুডেন্টের যে ডিটেইলস গুলো সেটাকে আমরা ডেটা বলতে পারি। এখন আসো ইন কেস অফ আমরা যে বলছি যে স্টুডেন্ট is a data বা ডিটেইলস অ্যাবাউট স্টুডেন্ট ইজ a data, সো এখানে বেসিক এন্টিটি হচ্ছে ESDM এর স্টুডেন্ট, আর স্টুডেন্টের যে এন্টিটির যে অ্যাট্রিবিউট গুলো হবে ধরো যে ইনফরমেশনটা আমরা কালেক্ট করছি, যে ফ্যাক্ট গুলো আমরা কালেক্ট করছি, লাইক ফার্স্ট এন্ড লাস্ট নেম হতে পারে, হোম অ্যাড্রেস হতে পারে, কারেন্ট অ্যাড্রেস হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, কোন কোর্স তারা নিল, কোন কোর্স নিচ্ছে, তারপর হচ্ছে জিপিএ কি সেটা হতে পারে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য অ্যাট্রিবিউট। এবার আসো কম্পিউটার সিস্টেমের ভেতরে ডেটা হ্যাজ সেভারাল পার্টস। একটা হচ্ছে রেকর্ড হতে পারে, আবার আরেকটা হচ্ছে রেকর্ডটাই আবার অনেকগুলো ফিল্ডে ভাগ হয়। তো ফিল্ড কনসিস্ট অফ এ গ্রুপ অফ ক্যারেক্টার্স, অনেকগুলো ক্যারেক্টার্স, যেমন A B অথবা নাম্বার হতে পারে, এই ধরনের অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে এক একটা ফিল্ড। আর রেকর্ড হচ্ছে all the details related to an entity is combined. ওই যে আমরা ফিল্ড, সবগুলো ফিল্ডকে যদি একসাথে কম্বাইন করে নিই তাহলে সেটাকে বলবো আমরা রেকর্ড। আর অনেকগুলো রেকর্ডকে যদি আমরা একসাথে কম্বাইন করে নিই সেটা হচ্ছে আমাদের জন্য ফাইল। আর হচ্ছে ডেটাবেস হচ্ছে আর অনেকগুলো ফাইলকে যদি একসাথে আমরা কম্বাইন করে নিই সেটা হচ্ছে আমাদের জন্য ডেটাবেস। এখন একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, ধরো একটা স্টুডেন্টের আইডি হলো 1 2 3 4 5, এটা একটা আইডি,
মেবি। স্টুডেন্টের নাম হলো ধরো এবি চৌধুরী, স্টুডেন্টের ডিপার্টমেন্ট হলো হচ্ছে ESD, তারপরে হচ্ছে স্টুডেন্টের সেমিস্টার হচ্ছে 3rd সেমিস্টার, স্টুডেন্টের হোম টাউন মেবি ইন ঢাকা। সো এই এক্সাম্পল গুলাতে এই যে এই যতগুলো ইয়ে দেখা যাচ্ছে, ফিল্ড গুলো দেখা যাচ্ছে, এগুলো একটা ফিল্ড, যে স্টুডেন্ট আইডি অথবা স্টুডেন্ট নেম হতে পারে, স্টুডেন্টের ডিপার্টমেন্ট হতে পারে, এগুলো হচ্ছে একটা ফিল্ড। আর হচ্ছে এগুলো সবগুলোকে নিয়ে, যেমন ধরো এই যে 1 2 3 4 5, তারপর হচ্ছে তার নাম, তারপর হচ্ছে তার ডিপার্টমেন্ট, সেমিস্টার, এগুলোকে সবগুলোকে একসাথে করে যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের জন্য রেকর্ড। সো সরি, আচ্ছা, এখন আসো স্টেজেস অফ ইনফরমেশন। আমরা যখন ইনফরমেশন সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলিনি এর আগে কথা বলিনি, কিন্তু আমরা হয়তো সিকুয়েন্সিয়ালি নেক্সট 2 থেকে 3 লেকচার পরেই বোধহয় ইনফরমেশন সিস্টেমে যাব। বাট ধরে নাও যে ইনফরমেশন সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যে সিস্টেমে আমরা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদেরকে নিয়ে একটা জায়গায় আমরা হয়তো ডেটা কম্পাইল করছি, সব ধরনের ডেটা। সে ফর এক্সাম্পল তোমাদের ভর্তির সময়কার যে ডেটাগুলো, সো ওই ডেটাগুলোতে যখন আমরা কম্পাইল করছি, আমরা তো খুব এই যে তোমাদের ভর্তি প্রক্রিয়াটাও কিন্তু আমরা হয়তো কম্পিউটার বেসড হয়, তোমরা রেজাল্ট কম্পিউটারে দেখো, শুধু পরীক্ষাটাই তোমরা ম্যানুয়ালি দাও, অনেক জায়গাতে পরীক্ষাও কিন্তু আবার কম্পিউটার হতে পারে। সো যেমন ধরো এই যে আইএলস বা টয়ফেল বা ধরো জিআরই, এগুলো পরীক্ষা কিন্তু কম্পিউটার বেসড হতে পারে, কম্পিউটার বেসড হয়, এবং as long as you have submitted all the answers, সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ, রেজাল্ট পেয়ে যাচ্ছ। তো এখন এগুলো হচ্ছে পুরনো, এখন মানে নতুন একটা সিস্টেম, ইনফরমেশন সিস্টেমে আমরা নতুন করে ঢুকছি। সো এই যে সিস্টেমটা এখন প্রিভেল করছে, এই সিস্টেমের আগে হচ্ছে পেপার বেস সিস্টেম, যেটা তোমরা ভর্তি পরীক্ষার সময় হতে দিয়েছো। তো এখন তোমাদের যে ডেটাগুলো, ধরো তোমরা যে ফর্মটা পূরণ করেছো, ফর্মগুলো আগে যেটা হতো যে ফর্মগুলো পূরণ করে ভার্সিটিতে এসে তারা নিজেরা হাতে হাতে দিয়ে যেত, তাহলে ওইগুলো থেকে কম্পাইল করে আমরা রেকর্ড রাখতাম এবং ফাইল রাখতাম, বিভিন্ন ইন্ডেক্স কার্ডের মাধ্যমে সেটা হতো। সেটা হচ্ছে আমাদের জন্য স্টেজ 1, স্টেজ 0 সরি, দ্যাট ইজ আ ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম। তারপরে আস্তে আস্তে কি হলো, স্টেজ 1-এ আসলাম। স্টেজ 1 হচ্ছে আমরা টেপস বা ফাইলস বা ইন্টারঅ্যাক্টিভ বিভিন্ন সিস্টেমের ভিতরে আমরা রাখা শুরু করলাম। এরপরে আমরা রাখতে শুরু করলাম কোথায়, স্টেজ 2 ফাইল বেসড সিস্টেম চালু হলো আস্তে আস্তে, এবং সেখানে যেটা হলো যে আমরা ডিস্কে রাখা শুরু করলাম, এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হ্যাজ ইটস ওন ফাইল, আলাদা আলাদা করে ফাইলের মধ্যে রেখে। তবে এই ক্ষেত্রে ডেটা রিডান্ডেন্সি, মানে সেম ডেটা বারবার আসার সুযোগ এখনো কিন্তু আছে। আর এরপরে আমরা যেটা করলাম নতুন করে, যে সিস্টেমটা আমরা যেটা নিয়ে আমরা কথা বলছি বা যেটা নিয়ে আমরা পড়াশোনার চেষ্টা করছি, সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ধরনের ইনফরমেশন সিস্টেমের ভিতরে ডেটা রিডান্ডেন্সির কোনো সুযোগ নেই, এবং জেনারেলাইজড ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমরা একটা বিশেষ সফটওয়্যার ইউজ করি। সে ফর এক্সাম্পল তোমাদের যে রেজাল্ট, অনেকগুলো ইউনিভার্সিটিতে, মেবি আমার যে ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, এখনো কিন্তু ওরা হাতে লিখে লিখে ওরা রেজাল্ট প্রসেসিং করে, যেমন কে কত পেলো, তারপর ওইটা একটা শীটের মধ্যে আনে, তারপর সবগুলো এনে 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 যোগ করে তারপর। কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হয় ইনস্টিটিউটে, আমরা করি কি, আমরা সফটওয়্যারে ইনপুট দিই, তার মানে হচ্ছে এখানে ভুলের সম্ভাবনাও কম, আর প্লাস সকল ধরনের ডেটা রিডান্ডেন্সি যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মোটামুটি থাকে না, মানে এটা সম্ভাবনা একদম থাকে না বললেই চলে। আচ্ছা, সরি আমি আবার ফিরে যাই। সো এবার আসো, এই যে ডেটাবেসের কথা ডেটার কথা বললাম, এখন আসো ডেটাবেস কি। আমরা the data we learn from the data's definition could be random, এটা যে কোনো কিছু হতে পারে। সো ডেটাবেস হচ্ছে একটা সিস্টেমেটিক কালেকশন অফ ডেটা, typically describing the activities of one or more related organizations. For example, হতে পারে যে একটা ইউনিভার্সিটির যে ডেটাবেস সিস্টেম, আমি যেটা নিয়ে কথা বলছি এতক্ষণ ধরে, মেবি এন্টিটিজ such as স্টুডেন্ট, ফ্যাকাল্টি, কোর্সেস, ক্লাসরুমস, এটসেট্রা এটসেট্রা। তারপরে হচ্ছে পারে যে, এবং এই যে এন্টিটি গুলো আমরা চিন্তা করছি, এই এন্টিটি গুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, রিলেশনশিপ, যেমন ধরো স্টুডেন্টস এনরোলমেন্ট ইন কোর্সেস, আমরা কোর্সের আলাদা আলাদা ডেটা থাকতে পারে, স্টুডেন্টের আলাদা আলাদা ডেটা থাকতে পারে।
আবার এক ধরনের ডেটা থাকতে পারে যে কোন কোন স্টুডেন্ট কোন কোন কোর্স নিয়েছে, এই ধরনের ডেটাও থাকতে পারে। সো এবং the use of rooms for courses, আমরা অনেক সময় কোর্স অনুযায়ী রুটিন নিয়ে আমরা ভাগ করে দিই যে এই কোর্সটা এই রুমে হবে, তো এই ধরনের বিষয়গুলোও কিন্তু পসিবল। ওকে, সো কি হচ্ছে, ওকে, সো কম্পোনেন্টস অফ ডেটাবেস। এই যে ডেটাবেসের কথা আমরা বলছি, এই ডেটাবেসটা, আচ্ছা কেউ কি ইয়ে করছে, নোট করছো তোমরা কেউ? আমার মনে হয় কেউ নোট করছে, বোধহয় নোট করো না। ওকে, সো ডেটাবেসের ক্ষেত্রে আমরা অনেকগুলো কম্পোনেন্টস দেখতে পাই। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ফিল্ড। ফিল্ড ইজ এ সিঙ্গেল বিট ইনফরমেশন অ্যাবাউট আ পারসন। আমরা যে বললাম কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে ফিল্ডটা হচ্ছে বেসিক্যালি এই যে একটা 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 লোক সম্বন্ধে বা একটা একটা পার্টিকুলার বস্তু সম্বন্ধে, এই যে আমরা স্টুডেন্ট আইডির কথা বললাম, আমরা বললাম হচ্ছে স্টুডেন্ট নেমের কথা বললাম, বা স্টুডেন্টের ডিপার্টমেন্টের কথা বললাম, এই ধরনের বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য এক একটা স্টুডেন্টের ফিল্ড। সো এই ফিল্ডটা বেসিক্যালি হচ্ছে কলাম। তোমরা যদি একটা একটা ডেটাবেস সিস্টেম একটা টেবিলের মধ্যে আনো, সেই টেবিলের বিভিন্ন কলাম গুলো হবে এক একটা ফিল্ড। এবং when you put together a set of logically related fields about a particular person, entity or event together, we get a record, যেটা আমরা রো হিসেবে দেখি সাধারণত। So several such logically related records make up the data file. এরপরে অনেকগুলো লজিক্যালি রিলেটেড রেকর্ড গুলো হচ্ছে অনেক রেকর্ড মিলে এক একটা ডেটা ফাইল তৈরি করে। আর several logically related data files makes up a database। তার মানে হচ্ছে একেবারে সবার উপরে আমরা প্রথমে অনেকগুলো ফিল্ড মিলে হচ্ছে রেকর্ড, এবং অনেকগুলো রেকর্ড মিলে হচ্ছে ডেটা ফাইল, এবং অনেকগুলো ডেটা ফাইল একসাথে কম্পাইল করে হচ্ছে the database. So record may have n number of fields, and similarly data file may have n number of records, and the database may have n number of data files. তাহলে হচ্ছে বিষয়টা হচ্ছে এমনই যে বিভিন্ন কম্পোনেন্টস গুলো হায়ারার্কিক্যাল প্রসেস মেইনটেইন করে। সো আমাদের যে কম্পোনেন্টস অফ ডেটাবেস, এই কম্পোনেন্টস এর ভিতরে একটু আগে বলেছিলাম আমি যে টেবল এবং রো এর কথা। সো এই টেবলটা কি, ডেটাবেসের ভিতরে টেবল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। It's a collection of data elements organized in terms of rows and columns. এই যে আমরা বিভিন্ন এখানে দেখো আমরা এই যে আমরা পারসন আইডি বললাম, লাস্ট নেম বললাম, ফার্স্ট নেম বললাম, তারপর ডেট অফ বার্থ বললাম, এই যে বলছি এগুলো এক একটা হচ্ছে ফিল্ড। আর আমরা একজন মানুষের জন্য এই যে এই ডিরেকশনে এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে রেকর্ড, এবং এই রেকর্ডটাই হচ্ছে আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে আমার ডেটাবেস মেক করছে। তো এই ডেটাবেসের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং, এবং এই যে ফিল্ড গুলো বলছি আলাদা আলাদা করে এক একটা কলাম বলছি, এই কলামগুলোর মধ্যে কি ফিল্ড বলে একটাকে। কি ফিল্ড হচ্ছে বেসিক্যালি column or combination of columns in a database that uniquely identifies a particular entity. যেমন ধরো আমরা এই যে এখন চৌধুরী দেখছি, রহমান দেখছি, চৌধুরী দেখছি, রহমান দেখছি, এটা লাস্ট নেম। চৌধুরী দুইটা হয়ে গেল, রহমান দুটো হয়ে গেল, কিন্তু মানুষ কিন্তু একই না। সো মানুষগুলোকে আলাদা করার জন্য ইউনিক কি ব্যবহার করছি ডেটাবেসের মধ্যে, দ্যাট ইজ দ্য কি ফিল্ড। যেমন ধরো এখানে আমরা পারসন আইডি ব্যবহার করলাম। এই যে পারসন আইডি হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে চৌধুরী, সাকিব চৌধুরী। যে 2 সে হচ্ছে সাকিব রহমান, দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তি। আবার যে এটা এটা 3 হবে বোধহয়। যে 4 চৌধুরী, মফিজ চৌধুরী। আবার যে 5 তার নাম হচ্ছে মফিজ রহমান। সো এটা কিন্তু পুরো ভিন্ন ভিন্ন পারসন, এবং ভিন্ন ভিন্ন পারসনের জন্য ভিন্ন ভিন্ন পার্সোনাল আইডি আমি ইউজ করছি, which is আমাদের জন্য কি ফিল্ড। আচ্ছা, তারপরে এবার আসো ডেটাবেস এনভায়রনমেন্ট। আমরা এই যে ডেটাবেসের কথা বললাম, একটা টেবিলের কথা বললাম, একটা ইনফরমেশন গুলোকে আমরা এক জায়গায় করছি। An organization needs
information to be able to function. So বড় বড় অর্গানাইজেশন গুলো যখন ডেটা যখন অনেক বেশি হয়ে যায়, যেমন ইউনিভার্সিটি রেস্টুরেন্টের ডেটা গুলো যখন ভর্তি পরীক্ষায় যদি চিন্তা করি, অনেক স্টুডেন্ট, কতজন, প্রায় 80,000, 40,000, 50,000, 80,000, 70,000 এরকম করে এক এক বছর আমাদের এখানে ছাত্ররা পরীক্ষা দিতে আসে। So it's very difficult to keep track of them, each of them আলাদা আলাদা করে। যদি আমি ম্যানুয়াল বেস সিস্টেম করি, ধরো অমুক একটা রোল নাম্বার খুঁজে বের করা, ইজ ভেরি টাফ, ভেরি টাফ। কিন্তু কম্পিউটার বেসড হলে এটা আমাদের জন্য খুব ইজি। আমরা যেটা কাজ করেছি, আমরা টেলিটককে এই দায়িত্বটা দিয়ে দিই। টেলিটক আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা নেয়, এবং টাকা নিয়ে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তারা আমাদেরকে করে দেয়, সবকিছু করে দেয়। যে একেবারে একটা সিঙ্গেল ফাইলের ভিতরে তারা ডেটাবেস ক্রিয়েট করে দেয় তোমাদের, যাতে করে তোমরা যারা এই যে আমরা যখন তোমাদের ওএমআর শিট গুলো যখন মেশিনে দেই, তখন ওই ওএমআর অনুযায়ী তোমাদের ভর্তির যে ওভারঅল তোমাদের যে ডিটেল, সেই ডিটেল গুলো আমাদের সাথে ক্রস কানেক্টেড হয়ে যায়। এবং হয়ে গেলে তখন আমরা আলাদা করে নিতে পারি। এই যে 80,000 হোক আর যাই হোক, ওখান থেকে আমরা হয়তো 800 জন, এই 800 জন বা 300 জন, 400 জন, এই 400 জন যারা পাশ করেছে বা যারা হয়তো মেধা তালিকায় আছে, প্রথম 400 জন, সেই 400 জনকে আমরা আলাদা করে ফেলতে পারি। এবং তাহলে আমাদের যে লাইব্রেরি, আবার লাইব্রেরির ক্ষেত্রে ধরো বড় বড় লাইব্রেরির ক্ষেত্রে ডেফিনেটলি অনেকগুলো বই থাকে, হাজার হাজার বই থাকে। আমাদের এখানে লাইব্রেরি তো আসলে কোনো লাইব্রেরি না। ইনফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে যারা গিয়েছে তারা হয়তো অনেকেই অবাক হতে পারো যে অনেকগুলো বই। আমি দু একটা লাইব্রেরিতে, কেমব্রিজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছিলাম, আমি আমার ইউনিভার্সিটির লাইব্রেরিতে ছিলাম। আসলে মানে লাইব্রেরিতে গেলে নিজেকে যে কি পরিমাণ ক্ষুদ্র মনে হয়, ওইটা কত বড় লাইব্রেরি এবার চিন্তা করলেই হবে। কেমব্রিজ ইউনিভার্সিটির লাইব্রেরি তো আসলে মানে কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেই ইউনিভার্সিটির লাইব্রেরি ছিল হচ্ছে 9 তলা, আন্ডারগ্রাউন্ডে হচ্ছে 3 তলা, আর বাকি 6 তলা উপর। এবং নিঃসন্দেহে আমাদের যে কোনো একাডেমিক বিল্ডিং এর চেয়ে অনেক 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 বিশাল হবে সেটা। তাহলে এই যে এতগুলো বই হচ্ছে, এতগুলো বই আসছে, এই বইগুলো আমরা এই যে একসাথে করে বা একটা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে এনে আমরা জানতে পারবো। আদারওয়াইজ বইগুলো কোথায় রাখবে, কে খুঁজে পাবে? কোনোদিন খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমরা একটা যদি ডেটাবেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, আমরা যদি একটা সফটওয়্যার ইউজ করি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা এই বইগুলো ট্র্যাক রাখতে পারবো। সো সেম ডেটা শুন ইন ডিফারেন্ট ওয়েজ। আবার অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ডেটা অনেক ভিন্ন ভিন্ন ভাবে আসে, তাহলে দেখা যায় যে হয়তো একই ডেটা বারবার আসতে পারে। Data should be stored, retrieved and represented in a meaningful form. ডেটা শুধু জমায় রাখলে হবে না, ডেটার ব্যবহার করতে হবে। তাহলে ব্যবহার করার জন্য আমাদের যে ফর্মে আমি চাচ্ছি সেই ফর্মেই আমি সেটা করতে পারবো, ব্যবহার করতে পারবো। যেমন ধরো তোমাদের হয়তো তোমরা হয়তো কোন কোন বিষয়ে পরীক্ষা দিয়েছো সেটা হয়তো তোমাদের জানা থাকতে পারে, তোমরা জানার আগ্রহ থাকতে পারে। তোমাদের ডেটাবেজে ভর্তি পরীক্ষার সময় তোমরা যে কোন কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা নিয়ে তোমাদের আগ্রহ থাকবে। আমাদের কিন্তু ওভারঅল আগ্রহ সেটা থাকবে না। আমাদের আগ্রহ থাকবে হচ্ছে তুমি ন্যূনতম পাস মার্ক কত ছিল, তুমি কত পেয়েছো। সো এখানেই দেখো আলাদা আলাদা করে এন্ড ইউজার তোমরা এক ধরনের, আমরা এক ধরনের। তাহলে তুমি যখন ওয়েবসাইটে যখন আলাদা আলাদা করে দেওয়ার জন্য তুমি যখন রিট্রিভ করার চেষ্টা করবা, তোমাকে তোমার ইনফরমেশনটা দিবে, আমরা যেভাবে চাইবো আমাদেরকে সেই ইনফরমেশনটা দিবে। So it's different. At the core of any information system is data, so which is transferred into information for the data modeling. Data modeling এর মাধ্যমেই একটা ইনফরমেশন সিস্টেমের যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলোকে ট্রান্সফর্ম করে আমরা আমাদের প্রয়োজনে আমরা সেটা ব্যবহার করতে পারি। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? ডেটাবেস, এতক্ষণ বললাম আমরা ডেটাবেস কি, এখন আসলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস, যখনই আমরা ডেটাবেস সিস্টেম কথাটা উল্লেখ করছি, তখনই আমরা এটাকে একটা সেট অফ প্রোগ্রামস এর আন্ডারে নিয়ে আসছি। ইট ইজ এ সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস দ্য ডেটা। এতক্ষণ হচ্ছে আমরা ডেটাগুলোকে একসাথে করেছিলাম বা কোন একটা ইয়েতে, এখন হচ্ছে আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি। সো দ্য মডেলস রিয়েল ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ লাইক এন্টিটিজ অথবা রিলেশনশিপ between the entities,
The database management system is a software. Basically আমরা যদি বলি এটাকে একটা সফটওয়্যার বলবো, সেই সফটওয়্যার is designed to store and manages the database. So এটার কাজ হচ্ছে ডেটাকে স্টোর করে রাখবে এবং তার দরকার অনুযায়ী ম্যানেজ করবে। সামটাইম ডেটাকে এডিট করতে হবে, হয়তো ডেটাকে হয়তো ম্যানিপুলেট করতে হবে। তারপরে হচ্ছে ডেটাকে আমরা আবার হয়তো ধরো মাইক্রোসফট অ্যাক্সেস বা অন্যান্য এনভায়রনমেন্ট আমরা সেটা ইউজ করতে পারবো। So database management system provides an environment that it both convenient and efficient to use. So এটা শুধুমাত্র আমাদের জন্য আমাদেরকে শুধুমাত্র আমাদের ডেটাগুলোকে একসাথে রাখবে না, বরঞ্চ আমাদেরকে ইজি করে দিবে যে কোনো ডেটাগুলো আমরা ইউজ করতে খুব ইজিলি ইউজ করতে পারবো। এখন আসলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কে প্রথম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করলো। সো এটা খুব বেশি একটা যে নতুন একটা কনসেপ্ট তা না। it was first implemented in 1960s. চার্লস ব্যাকম্যান, সে এখনো বেঁচে আছে, প্রথম ইন্টিগ্রেটেড ডেটা স্টোর আইডিয়াস প্রথম সে এই ধরনের একটা টার্ম ইউজ করেছিল, যেটা পরবর্তীতে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পরিণত। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আসলে টিপিক্যাল স্কিমাটিকটা কি, আসলে কি হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা হয় যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে, এই যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে একটা যে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের কথা আমি বলছি, সেই সফটওয়্যারটার সফটওয়্যারের ভেতরে এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে ডেটাগুলো, যত ধরনের ডেটা আমরা কথা বলছি সেই ডেটাগুলো সফটওয়্যারের মধ্যে আসে এবং সফটওয়্যারের মধ্যে সেটা যেভাবে আমরা চাই সেভাবেই সে থাকে এবং পরবর্তীতে এন্ড ইউজার যারা এই ডেটা নিয়ে কাজ করতে যায়, সেটা এন্ড ইউজার বিভিন্ন ধরনের হতে পারে, আমরা পরে দেখব। তো এই এন্ড ইউজার গুলো তাদের প্রয়োজন অনুযায়ী ডেটাগুলোকে তারা রিট্রিভ বা পুনরুদ্ধার করে সোজা হিসাবে। আচ্ছা, এবার আসো, সরি, লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তিন ধরনের লেভেল অফ অ্যাবস্ট্রাকশন থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে ভিউ লেভেল। লেভেল অফ অ্যাবস্ট্রাকশন ইজ বেসিক্যালি যে তোমরা একটা ডেটাকে কিভাবে বিভিন্ন স্টেজে এটাকে ইয়ে করা হবে, মানে তৈরি করা হয়, সেটাই হচ্ছে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। যেমন প্রথমেই আমরা যেটা বলছি যে ফিজিক্যাল স্কিমা or physical level. Physical levelটা হচ্ছে basically describes how a record is stored. একটা database management সিস্টেমের ভিতরে কিভাবে একটা ডেটা কিভাবে আমরা কাস্টমার বা ডেটাগুলো দিবে এবং সেই ডেটাগুলো কিভাবে স্টোর থাকবে। সেকেন্ডলি হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার বেসিক্যালি হচ্ছে যেটা কনসেপচুয়াল স্কিমার মধ্যে পড়ে, that describes the data stored in database and the relationship among them. শুধুমাত্র ডেটাটাকে স্টোর করা না, ডেটাগুলোর মধ্যে যে রিলেশনশিপ বের করা। যেমন ধরো এখানে টাইপ হচ্ছে কাস্টমার রেকর্ড, তারপর হচ্ছে যেমন রেকর্ডের মধ্যে আছে যে নেম আছে, স্ট্রিট আছে, সিটি আছে, এগুলো সবগুলো আলাদা আলাদা করে যখন আমরা ইয়ে করবো, সেটা হচ্ছে আমাদের জন্য যে কাস্টমারের সাথে তার রেকর্ডগুলোর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা এইভাবে দেখতে পাই। আর ভিউ লেভেল হচ্ছে ডিসক্রাইবস হাউ ইউজার সি দ্য ডেটা, যে বিভিন্ন ধরনের ইউজার থাকতে পারে, সেই বিভিন্ন ধরনের ইউজার, কেউ হয়তো জেনে ইউজার অথবা কেউ না জেনে ইউজার। পার্টিকুলারলি মানে ডেটাবেস ব্যবহার করতে হলে যে কম্পিউটার সায়েন্স মানে একেবারে প্রোগ্রামার হতে হবে এমন কোনো কথা নেই। যেমন ধরো ব্যাংকে যারা কাজ করছে, তার কাজ হচ্ছে ওই সফটওয়্যার নিয়ে শুধুমাত্র একটা জায়গাতে এন্টারপ্রেস করবে, এন্টারপ্রেস করলে তার হিসাবগুলো দেখাবে, তার কাজ হচ্ছে ওইটা। আবার অনেকে হয়তো আরো বড় কোনো মানে জটিল কোনো কাজ করছে। সো ভিউ depends on the it varies person to person, level of conceptualization এর উপর নির্ভর করে সাথে। আচ্ছা, ইউনিভার্সিটির একটা एग्जांपल দিই আমি। ইউনিভার্সিটি ডেটাবেজের কনসেপচুয়াল স্কিমা হতে পারে, যেমন ধরো স্টুডেন্টস হতে পারে, স্টুডেন্টসের যে এসআইডি বা স্টুডেন্ট আইডি, তারপরে হচ্ছে যেমন ধরো নেম হতে পারে, লগইন যে ডেটা লগইন নেম সেটা হতে পারে, এজ কত সেটা হতে পারে, জিপিএ কত সেটা হতে পারে, এই যে স্ট্রিং রিয়েল, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলছি। তারপরে হচ্ছে কোর্সেস কি, তারপর হচ্ছে এনরোলড কি, সেটা এই ধরনের বিষয়গুলো হচ্ছে কনসেপচুয়াল স্কিমের মধ্যে।
ফিজিক্যাল স্কিমা হচ্ছে রিলেশনস স্টোরড ইন আনঅর্ডার্ড ফাইলস অথবা ইন্ডেক্স, যেটা হচ্ছে আমরা ফার্স্ট কলাম অফ স্টুডেন্টের যে আমরা রো এবং কলাম তৈরি করলাম, সেটা হচ্ছে আমাদের জন্য ফিজিক্যাল স্কিমা। আর হচ্ছে এক্সটার্নাল স্কিমা হচ্ছে ভিউ, বা আমরা যেটা দেখতে চাই, আমরা কোর্সের ইনফো দেখতে চাই, কোর্স ইনফো, সেই ইনফো দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে যে ধরো স্টুডেন্ট কোর্স আইডি কি বা এনরোলমেন্ট, ওই কোর্সে কয়জন এনরোল করেছে সেটা দেখার জন্য আমরা সাধারণত এই যে এক্সটার্নাল স্কিমে ইউজ করি। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট টাইপ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতরে দেখা যাচ্ছে যে দুইটা ভিন্ন ভিন্ন ডেটাবেসের মধ্যে আমরা যদি কোনো একটা রিলেশনশিপ দেখানোর চেষ্টা করি, কমন কোনো একটা ইয়েতে ধরো কমন একটা ফিল্ড নিয়ে, সেই ফিল্ডটাই হচ্ছে আমাদেরকে মানে একটা মিনিট, বোধহয় খুব সম্ভবত মাহবুবা এবং আমিনা আক্তার, they are having some issues I guess. আমি তোমাদেরকে অ্যাডমিট করে দিয়েছি, দেখা যাক কি হয়। আচ্ছা, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেমন ধরো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রথম যে এই যে দেখো প্রথম যে টেবিলটা দেখতে পাচ্ছি, টেবিলের ভিতরে আইডি, যে এই আইডিটা ম্যাট, এটা কিন্তু ম্যাটের জন্য আইডি, এবং এটা ইউনিক কি ফিল্ড, এটা যে 500, 501, 502 এটা কারা কারা, এটা কিন্তু কি ফিল্ড। আবার সেম আইডিতে দেখা গেল যে ভিন্ন আরেকটা ডেটাবেস, যেটা হচ্ছে এটা কিন্তু এই ডেটাবেসটা হচ্ছে স্টুডেন্টের ডেটাবেস, আর এই ডেটাবেসটা হচ্ছে কোর্সের ডেটাবেস। আর কোর্সের ডেটাবেসে দেখো এখানে দেখা যাচ্ছে যে আইডি হচ্ছে 501 কি নিয়েছে, ক্লাস আইডি কি, তাদের সেমিস্টার কি, সেটা কি ফল নাকি স্প্রিং নাকি অন্য কিছু, যাই হোক এই যে এগুলো হচ্ছে আইডি। তো আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, এখানের মধ্যে আইডি আছে, এটার মধ্যে এই যে আইডি আছে, আবার এটার মধ্যে আইডি আছে। তার মানে হচ্ছে আমরা এই দুটোর মধ্যে একটা কমন একটা সম্পর্ক পেলাম, যে ম্যাটের কোর্স ক্লাস আইডি হচ্ছে 1001, বুঝতে পারছো? যে ম্যাটের ক্লাস আইডি হচ্ছে 1001 এবং সে ফল 2002 তে সে ইয়ে হয়েছে, অ্যাডমিট হয়েছে, এবং তার ফোন নাম্বার হচ্ছে 5554141, এটা হচ্ছে তার ফোন নাম্বার। আবার আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক দেখিয়ে আমরা যদি বলতে চাই যে ধরো ক্লাস আইডি হচ্ছে এত, যার সে হচ্ছে টাইটেল হচ্ছে এই কোর্সটা নিয়েছে এবং তার ক্লাস নাম্বার হচ্ছে এত, তাহলে নতুন একটা আমরা কোর্সের একটা নতুন একটা ডেটাবেসের মধ্যে আমরা প্রবেশ করলাম, এই বেসড অন এইটা, এই যে এইটা এবং এইটার উপর ভিত্তি করে আমরা এই নতুন আরেকটা ডেটাবেস ম্যানেজমেন্ট ডেটাবেসের দিকে আমরা আসলাম। যাই হোক, সো এটাই হচ্ছে আমাদের জন্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আসলে ডেটাবেসের এক্সাম্পল কি, এক্সাম্পল কোথায় কোথায় ডেটাবেস ইউজ হতে পারে। ডেটাবেস হচ্ছে ধরো আমাদের যে ক্লাসের রোস্টার, আমরা ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটা, সেটা তো আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে পারি। তারপর হচ্ছে হসপিটাল পেশেন্ট, তারপরে হসপিটালের ক্ষেত্রে কোন কোন রোগী আসছে, কি আসছে না আসছে, আমাদের দেশে হয়তো ইউজ করা হয় না, বা ইউজ হয়তো করা হয় বড় বড় হসপিটাল গুলোতে করা হয় বিল বা অন্যান্য ক্ষেত্রে। তারপরে হচ্ছে লিটারেচার, যেমন ধরো পাবলিশ আর্টিকেল ইন সার্টেন ফিল্ডস, এই ফিল্ডের মধ্যে কয়টা লিটারেচার, ধরো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কয়টা জার্নাল পাবলিশ হয়েছে, কয়টা আর্টিকেল পাবলিশ হয়েছে, কয়টা জার্নালের কয়টা আর্টিকেল আছে, কয়টা আবার বাংলাদেশ থেকে পাবলিশ হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের জন্য মোটামুটি একটা ইয়ে। তো সেখানে আমরা লিটারেচার, এটাই হচ্ছে আমাদের জন্য লিটারেচারের জন্য ডিবিএমএস ইউজ করা হয় কিভাবে। জেনোমিক ইনফরমেশন, যেমন ধরো জিন, এখন আমরা ইয়ের কথা বলছি যে বিভিন্ন ধরনের এই যে করোনা ভাইরাসের যে আমরা যে স্ট্রেইন, সেই স্ট্রেইন গুলো কোথেকে আসছে, জিন সিকোয়েন্স করে, জেনোমিক সিকোয়েন্স করে করে আমরা দেখছি, এবং সেগুলোকে ইনফরমেশন গুলোকে একটা জায়গাতে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রাখছি। হ্যাঁ, যে কোন দেশ থেকে কিভাবে ওরা কি করছে না করছে। এখন আমরা বলতেও পারছি যে বাংলাদেশে যে ইয়েটা আসছে, এই করোনা যেটা আসছে, সেই করোনাটা কোথেকে আসছে, কোন দেশি স্ট্রেইন, এটাও বলতে পারছি। সো ইট ইজ এ পার্ট অফ দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রোটিন স্ট্রাকচার, ট্যাক্সোনমি,
then single nucleotide polymerism, then set salaries and wages, এগুলো জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি আমি। পে এমপ্লয়িজ, আবার যেমন ধরো বিভিন্ন ধরনের এমপ্লয়ি গুলোকে পে করার জন্য কিন্তু আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারি। এখন আসো ডেটাবেসের এক্সাম্পল, একটা এক্সাম্পল দিতে গিয়ে আমরা যখন এই যে ধরো ডেটাবেস এনভায়রনমেন্টের ডেটা কিভাবে আসলে ক্রিয়েট করা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। যদিও ইফ ইট ইজ গেটিং a bit complicated অনেকের জন্য হয়তো কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, বাট তারপর আমি চেষ্টা করছি যেটুকু তোমাদের জন্য যা না জানলেই নয় সেটা আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। সো মাইক্রোসফট অ্যাক্সেস এনভায়রনমেন্টে সাধারণত এটা হচ্ছে ওই যে 2013 ওয়ার্ড 2013 এবং 2016 এবং 2019 এ এই ধরনের এনভায়রনমেন্টে পাবা। এর আগে গেলে যারা ওয়ার্ড 10 বা অন্যান্য কিছু ইউজ করো হয়তো এই ধরনের হবে। সো প্রথমে হচ্ছে ডেটা টাইপ, ডেটাগুলো যেগুলো যেমন আমরা যে টেবিলের কথা বললাম, সেই টেবিলে প্রবেশ করাতে হলে বা টেবিলে ইনসার্ট করতে হলে প্রথমেই তোমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডেটা টাইপ আগে ঠিক করতে হবে। সো ডেটা টাইপ আমরা আগে সেটা অবশ্য টেক্সট নামে বলা হতো, সেটাকে আমরা দেখতে পাচ্ছি যেটা আলফানিউমেরিক ডেটা। যদি আলফানিউমেরিক ডেটা থাকে যেমন ধরো নেমস অথবা টাইটেল যদি থাকে, এবং আমরা শুধুমাত্র এটাকে ইউজ করতে পারবো 255 ক্যারেক্টার ইউজ করতে পারবো। তারপরে ধরো লং টেক্সট থাকে, লং টেক্সটে আমরা সাধারণত হচ্ছে প্যারাগ্রাফ, সেন্টেন্স এগুলো রাখতে পারবো, এবং the size would be up to about 1 gigabyte। তারপর হচ্ছে নাম্বারের ক্ষেত্রে নিউমেরিক ডেটা 1 2 3 4 5 6 অথবা সরি 1 2 4 8 or 16 বাইটের হতে পারে। লার্জ নাম্বার যদি হয় নিউমেরিক ডেটা এটাও 8 বাইট লার্জ নাম্বার যদি হয় সেক্ষেত্রে। মাহমুদুল হাসান বোধহয় খুব সম্ভবত কিছু সমস্যায় ভুগছে। যাই হোক, মাইনুল তুমি একটু অ্যাটেন্ডেন্সটা একটু নাও। হ্যাঁ মাইনুল, আচ্ছা আচ্ছা একটা মিনিট আমি তোমাকে সুযোগ দিচ্ছি। হ্যাঁ মাইনুল বলো। হ্যাঁ মাইনুল বলো। মাইনুল কি হ্যান্ড রেজ করেছে বোধহয়? আচ্ছা আমি এখন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি হচ্ছে 44। মাইনুল তুমি নিয়ে নাও, অ্যাটেন্ডেন্স একটু নাও। আচ্ছা আমি আবার আমার ইয়েতে যাচ্ছি। ওকে, আমি একটু চ্যাট রুমটা একটু দেখে আসি। তোমরা কি চ্যাট রুমে দিচ্ছ, তোমাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছ? ওকে, আচ্ছা ফয়জুর রহমান কোন বিষয়টা একটু আরেকবার বলতে বলেছো? আচ্ছা আমি আনমিউট করছি তোমাদেরকে। হ্যাঁ ফয়জুর রহমান একটু বলো। ফয়জুর রহমান ফয়জুর রহমান কি আছে? শুনতে পাচ্ছ তুমি? কি রো আর কলামের ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, আমি আবার মিউট করছি তাহলে। রো আর কলামের বিষয়টা যেটা, রো আর কলামের বিষয়টা বেসিক্যালি হচ্ছে আমরা আবার একটু দেখাই, সেটা হচ্ছে তোমার আমাদের যে ফিল্ডের বিষয়টা, এই যে এই হচ্ছে আমাদের একটা ডেটাবেস। এই ডেটাবেসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই ডেটাবেসের মধ্যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ পার্সন আইডি, তারপর লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, ডেট অফ বার্থ। এই যে পার্সন আইডি বললাম, পার্সন আইডি এটা হচ্ছে একটা রো, একটা কলাম, এবং এইটা হচ্ছে একটা ফিল্ড। তারপর লাস্ট নেম এটা হচ্ছে একটা ফিল্ড।
তারপর হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে একটা ফিল্ড, ডেট অফ বার্থ, এটা হচ্ছে একটা ফিল্ড। এবং আমরা যদি এটাকে কম্পাইল করে যদি ধরো এই পুরোটা এই একটা রোতে এক রোর জন্য যদি ইনফরমেশনটাকে বলি, সেটা হচ্ছে আমাদের জন্য একটা রেকর্ড। এটাকে হচ্ছে রেকর্ড। তাহলে এটা হচ্ছে রো, রো হচ্ছে রেকর্ড, আর কলাম হচ্ছে আমাদের জন্য ফিল্ড, একটা ফিল্ড। আচ্ছা, তাহলে আমরা কতদূর গিয়েছিলাম? ও, অ্যাক্সেস এনভায়রনমেন্ট। তাহলে অ্যাক্সেস এনভায়রনমেন্টে গিয়ে আমরা প্রথমেই আমরা যেটা বললাম যে নাম্বারের ক্ষেত্রে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ওকে ওকে। সো আমি যখন ডেট এন্ড টাইমের কথা বলছিলাম, সো ডেট এন্ড টাইম আমি নোট দিই এবার। সো ডেট এন্ড টাইমের কথা বলছি। ডেট এন্ড টাইমের ক্ষেত্রে আবার ডেটা টাইপ হচ্ছে এটা, আর এটা তো অবশ্যই নিউমারিক থাকবে, 8 বাইটের একটা ইনফরমেশন থাকবে। এখানে কারেন্সি থাকতে পারে, যে মনিটরি ডেটা, আমাদের ডলার অথবা টাকা অথবা অন্যান্য মনিটরি ডেটা থাকতে পারে। অটো নাম্বার, যেটা হচ্ছে ইউনিক নাম্বার, ইউনিক ভ্যালু, এটা 8 বাইটের হতে পারে। অটো নাম্বার 4 বাইটের হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট বেসিক্যালি পিকচার্স, গ্রাফস অর আদার উইন্ডোজ বেসড অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ইট কুড বি আপ টু 2 জিবি। ইয়েস নাও, এটা হচ্ছে বুলিয়ান ট্রু ফলস, ট্রু ফলস ডেটা, এটা অবশ্যই 1 বাইটের হবে, আইদার ট্রু অর এটা ফলস, সুতরাং বাইটটা একটাই। তারপর হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক ইজ বেসিক্যালি একটা পার্টিকুলার টেক্সট বা পার্টিকুলার ক্যারেক্টারের এগেইনস্টে আমরা যদি কোনো লিংক ইউজ করি, সেটা হচ্ছে আমাদের জন্য হাইপারলিংক। এটা হয়তো ভবিষ্যতে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর অ্যাটাচমেন্ট, you can attach files such as pictures, documents, spreadsheet, charts, etc. এবং এটা হতে পারে যে 2 জিবি মতো হতে পারে। আমরা একটু যদি ইনফরমেশন গুলো, এটা তো জাস্ট এমনি বললাম, এবং কিভাবে সেটা মাইক্রোসফট অ্যাক্সেসের ভিতর থাকে একটা ডেটা বেস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে বিষয়টা হচ্ছে ধরো এরকম, সরি এখানে আবার এটা হচ্ছে ধরো কাস্টমার আইডি। আমরা যেটা বললাম যে ফিল্ডের নাম হচ্ছে কাস্টমার আইডি। তো কাস্টমার আইডিটা কি বেসিক্যালি আইডি, যেহেতু সেহেতু হচ্ছে এটা নাম্বার, এবং নাম্বার হলে একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকবে কাস্টমারের। আমরা নিশ্চয়ই জানি সেটা, যে এই যে ইউনিক একটা আইডেন্টিফায়ার থাকবে। অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকবে সেটাও ইউনিক আইডেন্টিফায়ার হবে, যদি ব্যাংকের ক্ষেত্রে হয় সাধারণত এটা একটা নাম্বার। অ্যাকাউন্ট টাইপ, এটা কি সেভিংস অ্যাকাউন্ট নাকি এটা এটা কারেন্ট অ্যাকাউন্ট, সেটা হচ্ছে শর্ট টেক্সট। এখানে শুধুমাত্র চেকিং, সেভিংস, কারেন্ট এটসেট্রা এগুলো থাকবে। তারপরে হচ্ছে ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম হচ্ছে ডেট, ওটা অবশ্যই এটা ডেট, ডেসক্রিপশন অবশ্যই ডেট, নিশ্চয়ই পুরোনোটাতে মনে আছে, নিশ্চয়ই পিছনের যে স্লাইড সেটা দেখেছিলে। আর ব্যালেন্স, এটা একটা নাম্বার যে কত টাকা আছে, এটা ইউএস ডলারে হোক, টাকাতে হোক, যেটাই হোক। সো এভাবেই একটা ডেটাবেস ক্রিয়েট হয়, এবং এই ডেটাবেসের ভিতরে তারপরে আমরা আমাদের ইনফরমেশন গুলো রাখি এবং রিট্রিভ করি যদি আমাদের দরকার হয়। এখন আসো, Mahbuba is having some issues, I guess, ও বারবার ইয়ে করছে। যাই হোক, database query is a request for data from a database. So usually a request is retrieve data. এখন ধরো আমরা ডেটাবেস তো তৈরি করলাম, ডেটাবেস তৈরি করে ডেটাবেসের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা চাই যে সেগুলো আমরা কোয়েরি করব, বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে পুনরুদ্ধার করব, রিট্রিভ করব। সো আবার অনেক সময় আমরা আমাদের ডেটা হয়তো ম্যানিপুলেট করতে হতে পারে। সামটাইম হয়তো ধরো আমরা চাইলাম যে এই ডেটাটা আসলে ঠিক হয়নি, তো এটাকে আবার পরিবর্তন করে এডিট করে নিলাম আমরা, অথবা আমাদের একটা ডেটা লাগবেই না, সেই ডেটাটা আমরা ডিলিট করে দিলাম। সো এটা খুঁজে বের করতে হবে, ওখান থেকে খুঁজে বের করে আমরা সেটা ডিলিট করে দেব। সো দ্য ডেটা ক্যান কাম ফ্রম ওয়ান অর মোর টেবলস, শুধুমাত্র যে একটা টেবিল থেকে আসবে তা না, or even other queries. Database query extracts data from a database. একটা ডেটাবেস থেকে সাধারণত এই ডেটাটা আসে, একটা, এবং এটা কিন্তু পরবর্তীতে একটা হিউম্যান রিডেবল একটা ফর্মে আসে, যেটাতে তুমি আমি বুঝতে পারবো সেই ডেটা ওভাবে আসবে। কিন্তু অবশ্যই সেটাকে ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজে লিখে দিতে হবে, অথবা খুঁজে বের করতে হবে ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ দ্যাট আ ডেটাবেস এনভায়রনমেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড। যে তুমি শুধু বলে দিলা যে ফাইন্ড মি
রোল নাম্বার এত এত এত, সে খুঁজে দিবে না। তাকে একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে তোমাকে রিকোয়েস্ট করতে হবে। সো রিকোয়েস্টিং, এই যে ধরো এই যে ডেটাবেস হয়তো কেউ ইন্টারভিউ করছে যে কিভাবে আর কে কে জড়িত বলো, তারা বলছে যে অবশ্যই সেটা তোমাকে এইভাবে জিজ্ঞেস করলে হবে না, তোমাকে একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করতে হবে। সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এসকিউএল বা সিকিউএল। আমরা সিকিউএল বলি এটাকে সাধারণত, যদিও লেখা হয় এসকিউএল, উচ্চারণ করা হয় এটাকে সিকিউএল। তো সিকিউএল ইজ বেসিক্যালি structured query language. So the standard and most common language for relational database management system. একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতর থেকে ইনফরমেশন গুলোকে কোয়েরি করার জন্য the language we use is called the SQL. And a SQL based relational database application involves কি হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, কেউ যদি নেটওয়ার্ক না পায়, আমি তো এটাকে ইয়ে করছি, রেকর্ড করছি। মাইনুল তুমি একটু ইয়েটা নাও, কারা কারা ইয়ে আসছে না, মানে অ্যাটেন্ডেন্স ঠিক নাও। আমি 44 পেয়েছি, সব শেষ। হ্যাঁ 44 এখনো দেখতে পাচ্ছি, 44 দেখতে পাচ্ছি। যাই হোক, so SQL based relational database application involves user interface, একটা user interface থাকবে, একটা অনেকগুলো টেবিল থাকবে ডেটাবেসে, এবং এখান থেকে একটা যেগুলো হচ্ছে রিলেশনাল ডেটাবেস ইউজ করে, ডেটাবেসের ভেতরে SQL ইউজ করে আমরা আমাদের কাজ করতে পারবো, আমরা আমাদের ইয়ে করতে পারবো। হ্যাঁ ঠিক আছে মাইনুল। এরপরে following operations are possible through the relational database management system SQL, যেমন ধরো creating table, তুমি একটা ডেটাবেসের ভিতরে একটা নতুন করে একটা টেবিল তৈরি করবে, সেটাও তুমি পারবা। Translating user request, user কি চায় সেটাকে তুমি ট্রান্সলেট করতে পারবা। So maintaining the data dictionary and system catalog, একটা এই পুরো ডেটার মধ্যে একটা ডেটা ডিকশনারি এবং সিস্টেম ক্যাটালগ তৈরি করা, সেটাও পারবা তুমি। আপডেটিং মেইনটেইনিং দ্য টেবিলটাকে আবার আপডেট করা, হয়তো পুরনো হয়ে গেছে, নতুন ইনফরমেশন তুমি সেখানে ইনসার্ট করবা, সেটাও পারবা তুমি। এস্টাবলিশিং সিকিউরিটি, নতুন করে ডেটাবেসের ভিতরে আবার সিকিউরিটি, যেমন ধরো ব্যাংক বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সিকিউরিটি থাকতে হবে, আদারওয়াইজ ডেটাবেস তুমি যদি ইন্টারনেটে এমনি ছেড়ে দাও, বা ধরো যে কোনো একটা ব্যাংকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখান থেকে লোপাট হয়ে যেতে পারে। সো সিকিউরিটিটা এখানে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা হতে পারে যে নতুন নতুন আরো কিছু সিকিউরিটি তুমি সেটাকে এনহান্স করতে পারো, এটা পসিবল। ক্যারিং আউট ব্যাকআপ এন্ড রিকভারি প্রসিডিউরস, সামটাইম ইউ নিড টু টেক সাম ব্যাকআপ, ডেটার ব্যাকআপ দরকার, সেটাও তুমি পারবা। অথবা রিকভারি যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে ভুলে, তাহলে সেটাকে আবার রিকভারি করতে পারবো। সো একটা উদাহরণ দিচ্ছি আমি সিকিউএল স্টেটমেন্টের, যে সিলেক্ট, এখানে দেখো ইনটু ফ্রম মেম্বার্স ওয়্যার এজ ইজ গ্রেটার দেন 30, তাহলে আমরা ধরে নিচ্ছি হয়তো ব্যাংকের যতজন, একটা ব্যাংকের মধ্যে যতজন গ্রাহক আছে তাদের মধ্যে আমরা 30 বছরের অধিক যারা আছে তাদেরকে আমরা খুঁজে নিতে চাচ্ছি, তাহলে আমরা এইভাবে ওকে কিন্তু আমি কম্পিউটারকে জিজ্ঞেস করব। এটা কিন্তু একটা সিকিউএল স্টেটমেন্ট বা সিকিউএল ল্যাঙ্গুয়েজে লেখা এটা। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র হয়তো আমরাও বুঝতে পারছি, বাট কিন্তু কম্পিউটার বুঝবে। কম্পিউটার আমাকে এক্স্যাক্টলি তার যতগুলো গ্রাহক আছে সবগুলো গ্রাহকের মধ্যে থেকে, সেটা 1 কোটি হলে 1 কোটি, 2 কোটি হলে 2 কোটি, সেখান থেকে আমাকে শুধুমাত্র ত্রিশোর্ধ্ব যারা আছে তাদেরকে আমাকে খুঁজে বের করে দিতে সাহায্য করবে। এখন আসো সিকিউএল কমান্ডস এর জন্য 4 ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত ইউজ করি। একটা হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। Data definition language এর মধ্যে এটা basically it defines a database including creating, alternating and dropping tables and establishing the constraints. এটা আমরা ইউজ করি মাঝে মাঝে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যেমন ধরো এই যে মানে সোজা কথা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করা, অল্টার করা বা টেবিল ঠিক করা বা অন্যান্য কিছু, এটার জন্য আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তারপর ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। Data query language is basically for finding out something, for querying something from the data. এটা আমরা ইয়ে করতে পারি। Data manipulation, if we need to manipulate the data, edit the data, so that we can do with this language. And then data control language. Data control language is basically
including administering the privileges and committing data. ডেটার মধ্যে যে ডেটার মালিকানা বা ডেটা যে অ্যাডমিনিস্ট্রেট, ডেটাকে ঠিক করা বা ডেটাকে যে কোনো একটা নির্দিষ্ট দিকে তুমি যদি নিতে চাও তুমি সেটা নিতে পারবা। ইন দ্যাট কেস ইউ নিড টু ইউজ দ্য ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এবার আসো ডেটাবেজ ইউজার কারা কারা। ডেটাবেজের ইউজার হচ্ছে বেসিক্যালি differentiated by the way they expect to interact with the system. বিভিন্ন ধরনের ইউজার থাকতে পারে। আমি প্রথমে যে বলেছিলাম যে ইউজার হতে পারে তুমিও হতে পারো বা একটা সিএসটি ডিপার্টমেন্টের একটা নিশ্চয় হতে পারে, সো অথবা একজন ভালো একজন প্রোগ্রামার হতে পারে। সো application programmers basically interact with system through the DML calls. যে ডেটাবেজ ম্যানেজমেন্ট কল যেটা আছে, ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা দ্বারা তারা বেসিক্যালি তারা যে আমরা আগে যেটা দেখেছিলাম যে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সে অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা ইন্টারঅ্যাক্ট করতে পারে ডেটাবেজের সাথে। তারপর হচ্ছে সফিস্টিকেটেড ইউজার যারা আছে, সফিস্টিকেটেড ইউজার হচ্ছে যারা ডেটাবেজ থেকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিকিউএল যেটা আছে ডিকিউএল দিয়ে সাধারণত ইনফরমেশন এক্সট্রাক্ট করে নেবে। আর হচ্ছে স্পেশালাইজড ইউজার হতে পারে যে applications that do not fit into the traditional data processing framework, এই ধরনের ডেটা অ্যাপ্লিকেশন সেগুলো তারা লেখার জন্য রাইট করার জন্য they can use the special database. নাইভ ইউজার হচ্ছে যেমন ধরো মেবি তুমি আমি সোজা হিসাব, অথবা তারা ব্যাংকে যারা চাকরি করছে বা যারা ওয়েবে কাজ করছে, হ্যাঁ এই ধরনের ইউজাররাই হচ্ছে নাইভ ইউজার। তারা বেসিক্যালি পার্মানেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটা রিটেন হয় সেটার উপর বেসিস করে তারা কাজ করে। আসলে এবার আমরা যে ডেটাবেজের কথা বলছি এই ডেটাবেজটা আসলে যে আগের যে ফাইল বেসড ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ছিল সেই ফাইল বেসড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কতটা উপকারী বা কতটা আমাদের কাজে দিচ্ছে সেটাকে জানার জন্য আমরা কি করতে পারি। প্রথম কথা হচ্ছে ড্রব্যাকস অফ ফাইল বেসড ডেটাবেজ স্টোরেজ সিস্টেম। আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটার প্রবলেম কি কি ছিল। সো প্রথম কথা হচ্ছে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। তোমার যে কোনো সময় যে কোনো ধরনের পার্টিকুলার একটা ডেটা খুঁজে বের করতে তোমার অনেক 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 কঠিন হতে পারে বা অনেক সময় লাগতে পারে, সময় সাপেক্ষ। তারপর হতে পারে ডেটা রিডান্ডেন্সি, মানে ডুপ্লিকেশন অফ ডেটা। একেবারে এক সেম ডেটা হয়তো একজন আজকে আসছে, কালকে 2-3 দিন পরে সে আবার আসছে, যার কারণে দেখা গেল যে সেম ডেটা দুইবার নেওয়া হয়ে গেছে এবং এই ডেটাটা কিন্তু সারাক্ষণ তোমাকে প্রবলেম করবে। বিশেষ করে আমাদের যে আদমশুমারি হয় যেটা সেন্সাস হয় সেই সেন্সাসের ভিতরে ডেটা রিডান্ডেন্সি খুব বেশি। কারণ হচ্ছে ধরো আমার বাসা হচ্ছে চিটং, আমি চিটং এ গিয়ে প্রথমে হচ্ছে এখানে আমার বাসায় আসলো, হ্যাঁ স্লাইড দিব, আমি পড়ার জন্য স্লাইড দিব, সমস্যা নেই। তারপরে হচ্ছে ধরো চিটং এ গিয়ে আমি করলাম কি আমার বাসায় ওরা যখন সেন্সাস করতে আসলো আমার ডেটা তখন ওরা দিয়ে দিল, একবার অলরেডি আমি কাউন্ট হয়ে গেছি। আবার নোয়াখালীতে যখন আমার বাসায় আসলো আমি তখন আবার তাদেরকে ডেটা দিই, আমি নোয়াখালীদেরকে দিলাম, কিন্তু আবার যখন ডেটা যখন কম্পাইল করতে গেল তখন দেখা গেল যে আমি হয়তো 2-3 জায়গাতে আছি। হ্যাঁ, সো এই ধরনের প্রবলেম গুলো করতে পারে যদি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক না থাকে। লিমিটেড ডেটা শেয়ারিং, ডেটা শেয়ারিং ইচ্ছা করলেই যে ডেটা গুলো তুমি শেয়ার করতে পারছো তা না, মানে এটা যেহেতু ডিজিটাল ফর্মে নাই ফাইল বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু শেয়ার দ্য ডেটা। এরপর হচ্ছে লেংদি ডেভেলপমেন্ট টাইম, একটা ছোট্ট একটা চেঞ্জ করতে হলে বা একটা ডেভেলপ করতে হলে দেখা যাচ্ছে যে অনেক 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 সময় লেগে যাচ্ছে। এক্সেসিভ প্রোগ্রাম মেইনটেনেন্স, এবং প্রোগ্রাম মেইনটেনেন্স কিন্তু ফ্যাক্টরস অ্যাবাভ কম্বাইন্ড ক্রিয়েট হেভি মেইনটেনেন্স লোড। এই যে আমরা পাশের ছবি দেখতে পাচ্ছি যে ফাইল তার স্তূপ হয়ে আছে তার টেবিলে, এন্ড হি ইজ ভেরি 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 মাচ, এই যে দেখো ওয়ার্কলোডে সে খুবই এক্সস্টেড। তারপর হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস বাই দ্য মাল্টিপল ইউজার্স, একটা সময় বা ভিন্ন ভিন্ন ব্যক্তি এট এ টাইম একটা ফাইল নিয়ে কিন্তু কাজ করা কিন্তু অন্য সময় যেত না। ওই ফাইল বেস ম্যানেজমেন্ট সিস্টেমে ধরো 3 জনে মিলে একই ফাইলের ভেতরে কাজ করা তো পসিবল না, 3টা তো তারা ভাগ করে নেবে না। কিন্তু এখানে এই যে আমাদের যে নতুন যে সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা জানবো যে তোমরা শুধু মাল্টিপল না, ইচ্ছা করলে যে 50 জন মিলেও যদি একটা ফাইল সেম ফাইল ওদের ভিন্ন ভিন্ন কম্পিউটারে দেখতে চাই দেখতে পারবে, কোনো সমস্যা নেই।
এখন আসো আমাদের এটা তো বললাম আমাদের পুরনো যে ফাইল বেস সিস্টেম ছিল সেটা ড্রব্যাক গুলো। আমাদের নতুন যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেই ম্যানেজমেন্ট সিস্টেমের আমাদের উপকারিতাগুলো, পারপাস গুলো কি কি। সো ইট অকিউপাইজ মিনিমাম স্টোরেজ স্পেস। আমরা ফাইল বেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেফিনেটলি, আমি জানি না তোমরা বোধহয় খুব সম্ভবত আমাদের ইনস্টিটিউট যে ব্যাংক আছে, ব্যাংকে নিশ্চয়ই গিয়েছো। ব্যাংকের যে আগের যে সিস্টেম ছিল, ওরা বিশাল 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 ফাইল রাখতো। তো ফাইলগুলো যেই পরিমাণ স্তূপ আকারে থাকতো, কোনো কিছু একটা বললে ওরা ফাইল খুলতো, ফাইলের ভিতরে ময়লা কোথায় রেখেছে, তারা মানে কোন তাকে রেখেছে, ওখান থেকে তারা নিবে, নিয়ে ময়লা পরিষ্কার করবে, তারপরে তারা আর ভীষণ মানে অনেক জায়গা লাগে, বিশাল বিশাল ফাইল তো, অনেক অনেক ডেটা, সুতরাং বড় বড় খাতা, বড় বড় ফাইল তো লাগবেই। কিন্তু এখনকার যে ডেটাবেস সিস্টেম, এই সিস্টেমের ভিতরে দেখো, ধরো তুমি যাচ্ছ, তুমি গিয়ে বলছো ওকে, ও কম্পিউটারে জাস্ট তার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সে শুধু কয়েকটা ক্লিক করে বা কয়েকটা ইয়ে করে দেখা যাচ্ছে যে সে তোমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে। So choosing data types and how to express the certain concept is important. So it occupies minimum storage space. তারপর হচ্ছে database contains no unnecessary data. এখানে কিন্তু একই জিনিস বারবার হওয়ার প্রশ্নই ওঠে না। তারপর হচ্ছে unnecessary যে মানে যেটা তোমার দরকার নেই, এই ধরনের ইনফরমেশন গুলো তুমি ইজিলি সর্ট আউট করে কোয়েরি করে তুমি বের করে নিতে পারো। তোমরা নিশ্চয়ই, আমি জানি না, তোমরা দেখতে পারো হয়তো তোমাদের ফোনে যদি একই ছবি বারবার উঠে যায়, তখন তারা একটা সময় যখন তোমার স্টোরেজ যখন লো হয়ে যায়, তখন তোমাকে ফোন থেকে ডিরেক্ট বলে যে তুমি তোমার ইয়ে করো, তোমার স্টোরেজটা কমাও। সেক্ষেত্রে তারা বলে যে একটা অপশন তোমাকে বেশ কিছু অপশন দিয়ে দেয়, যে ঠিক আছে তাহলে একই ছবি যেগুলো উঠেছে সেই একই রকম ছবিগুলো তুমি ডিলিট করতে পারো। এই ধরনের অপশন কিছু কিছু ফোনে দেয়, তোমরা দেখবে। এটা হচ্ছে ওখানেও একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে খুঁজে খুঁজে বের করে দেয় যে একই রকম ছবি কোন 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 সময়ে হয়েছে বা কোথায় কোথায় হয়েছে। সো ডেটা ক্যান বি অ্যাডেড অর আপডেটেড ইজিলি উইদাউট কজিং এনি মিস্টেকস। তো এটা ডেটা কিন্তু ইজিলি তুমি অ্যাডও করতে পারবা, আপডেটও করতে পারবা, এবং কোন রকম কোনো দুইবার একই ডেটা ঢোকার কোনো সুযোগ নেই। তারপরে হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স অর রিডিউসড মেইনটেনেন্স। ডেটা কিন্তু মেইনটেনেন্স করাটা মোটেও কঠিন ব্যাপার না, এবং ডেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স থাকবে, আলাদা করে ডেটা তুমি আলাদা রাখতে পারবে, অন্য কোনো ডেটার সাথে মিশে যাওয়ার কোনো সুযোগ থাকে। ইমপ্রুভ ডেটা শেয়ারিং, ডেটা কুড বি শেয়ারড ইজিলি। তুমি ইচ্ছা করলে তুমি এখন পেন ড্রাইভ, সরি আগে তো পেন ড্রাইভ ছিল, এখন এখন তোমরা হয়তো ইমেইলে ইজিলি বিশাল একটা ডেটাবেস তোমরা দিয়ে দিতে পারো, হ্যাঁ, যেটা আগে হয়তো পসিবল ছিল না। সো ইনক্রিজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোডাক্টিভিটি, অ্যাপ্লিকেশন কুড বি ইজিলি ডেভেলপড যদি এই ডেটাবেস গুলো যদি এত সহজলভ্য হয়ে যায়। তারপর এনফোর্সমেন্ট অফ স্ট্যান্ডার্ডস, বিভিন্ন ধরনের ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে বিভিন্ন স্ট্যান্ডার্ড ফলো করা হয় ইন্টারন্যাশনালি, সেই স্ট্যান্ডার্ড গুলো ফলো করাটাও ইজি হয়ে যায়। ডেটা অ্যাক্সেসিবিলিটি, ডেটা গুলোকে ভালো করে অ্যাক্সেস করাটা খুব ইজি হয়ে যায় আমাদের জন্য, এবং সিকিউরিটি, ব্যাকআপ, রিকভারি, এইসব জিনিসগুলো খুবই ইজি হয়ে যায় আমাদের জন্য এই ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। So this is all about your database management system. In our next class, I will talk about networks and internet, computer networks and internet. এবং একজন মধ্যে জিজ্ঞেস করেছিল যে আমি লেকচারটা কিভাবে পাবা। লেকচারটা অ্যাজ ইউজুয়াল তোমাদের যে আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে থাকবে। আর আমি স্ক্রিন শেয়ারটা অফ করি, স্ক্রিন শেয়ারটা অফ করি।